ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম/জিএনএম এন্ট্রান্স এক্সাম, আর সেই এক্সামকে লক্ষ্য করেই আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের পরিবেশবিদ্যা চ্যাপ্টার থেকে ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন অর্থাৎ বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ এই টপিক থেকে যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সবটাই তোমাদের প্র্যাকটিস করাবো। তো এই চ্যাপ্টার থেকে তোমরা 50টিরও বেশি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আজকের এই ক্লাসে প্র্যাকটিস করতে পারবে এবং এখান থেকে পরিবেশ দূষণ এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে আন্দোলন রয়েছে সেই ক্লাসটা আগামী ক্লাসে তোমরা পেয়ে যাবে। তো সেই টপিকটাও কিন্তু আরও ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তাই প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার জন্য এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য এবং ক্লাসগুলোকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো, এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে এবং সাজেশন সিরিজের ক্লাস পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো যারা এই চ্যানেলে নতুন তারা ওই ক্লাসগুলো একবার দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো, বলছে নেকটন কি? জলে ভাসমান জীব, জলে সন্তরণশীল জীব, জলজ উদ্ভিদের সাথে সংবদ্ধ প্রাণী এবং অপশান দিতে রয়েছে জলে নিমজ্জমান উদ্ভিদ। দেখো WBCS প্রিলিমিনারি এক্সামে 2017 সালে পড়েছিল এই প্রশ্নটা। তো নেকটন কী জিনিস? নেকটন হলো অপশান বি হবে সঠিক উত্তর, জলে সন্তরণশীল জীব, ঠিক আছে। তো এই জায়গাটা থেকে আমাদের কিছু আরও জিনিস জেনে রাখতে হবে, যেরকম হলো বেনথস কী জিনিস। কি বললাম? বেনথস কী জিনিস? তো বেনথস মনে রাখবে জলের একেবারে তলদেশে বসবাসকারী জীব। কি বললাম? বেনথস। বেনথস কি বললাম? জলের একেবারে তলদেশে বসবাসকারী জীব হচ্ছে বেনথস, ঠিক আছে। এবার দেখো প্ল্যাঙ্কটন, অনেকগুলো বৈজ্ঞানিক টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। যেমন হচ্ছে প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন হচ্ছে জলাশয়ে অবস্থিত আণুবীক্ষণিক জীব, ঠিক আছে। এবার এই আণুবীক্ষণিক উদ্ভিদদেরকে বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন এবং আণুবীক্ষণিক প্রাণীদেরকে বলবো জুপ্ল্যাঙ্কটন। এর আবার দুটো ভাগ পেয়ে গেলাম, একটা হচ্ছে ফাইটো, ঠিক আছে, আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে জলাশয়ে অবস্থিত আণুবীক্ষণিক উদ্ভিদ, ক্লিয়ার। আর জুপ্ল্যাঙ্কটন মানে জলাশয়ে অবস্থিত আণুবীক্ষণিক প্রাণী, ক্লিয়ার প্রত্যেকের। এবার দেখো, এবার যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হলো হাইবারনেশন। এই অনেকেই কিন্তু আমরা শীত ঘুম সম্পর্কে জানি, শীত ঘুম, কিন্তু এর ইংলিশ টার্মটা হচ্ছে হাইবারনেশন, ঠিক আছে। তো এই নামটা কিন্তু আমাদের সাথে একটু পরিচিত হতে হবে, হাইবারনেশন। কারণ পরীক্ষায় চলে আসলো নিচের কোন প্রাণীর দেহে হাইবারনেশন দেখা যায়, তখন কিন্তু আমরা বাংলাটা না জানলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবো না, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে যে বিষয়টা বলবো সেটা হলো যে ইকোলজি। এই যে ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন কে? ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন কে? ইকোলজি, ঠিক আছে, মনে রাখবে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, ঠিক আছে। ইনি কিন্তু এই ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। তাহলে দেখো এই ইকোলজি এটা কিন্তু একটা গ্রিক শব্দ, ওইকস এবং লোগোস থেকে কিন্তু এসেছে, ঠিক আছে। ওইকস মানে হচ্ছে বাসস্থান এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান। তো এই দুটো টার্ম থেকে কিন্তু এই ইকোলজি শব্দটা এসেছে। এবার ইকোলজির অনেক ভাগ রয়েছে, অটো ইকোলজি, সিন ইকোলজি, ডিম ইকোলজি, সেগুলো আমরা প্রশ্ন আলোচনার মাধ্যমে ক্লিয়ার করব। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো। পরের প্রশ্নে বলছে কম্পিটিটিভ এক্সক্লুশন, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী দুটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না, ঠিক আছে। তো কী হবে সঠিক উত্তর 2 নম্বর প্রশ্নের? অপশান ডি, ঠিক আছে, নিচ। একই নিচে কিন্তু দুটো প্রজাতি কখনোই একসাথে থাকতে পারে না। তাহলে এই ইকোলজিক্যাল নিচ জিনিসটা কি জিনিস? না জীবগোষ্ঠীতে, ঠিক আছে, প্রচুর জীবগোষ্ঠী রয়েছে। তো এই জীবগোষ্ঠীতে একটা প্রজাতির যে কার্যকারী ভূমিকা, ঠিক আছে, বিভিন্ন প্রজাতি নিয়ে কিন্তু জীবগোষ্ঠী। তো এই যে জীবগোষ্ঠী রয়েছে এই জীবগোষ্ঠীতে
একটা প্রজাতির যে কার্যকারী ভূমিকা সেটাই হচ্ছে ইকোলজিক্যাল নিচ। ক্লিয়ার? তাহলে বোঝা গেল প্রত্যেকের। আর বায়োম কি জিনিস? বায়োম হচ্ছে নির্দিষ্ট জলবায়ুযুক্ত উদ্ভিদ ও প্রাণী সমন্বিত একটা বিশাল ভৌগোলিক অঞ্চলকে বলা হচ্ছে বায়োম। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে এন্ডেমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? এন্ডেমিক উদ্ভিদ গোষ্ঠী কোন অঞ্চলে জন্মায়? মিষ্টি জলে, ছায়াযুক্ত জলে, অন্য উদ্ভিদের ওপর, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে? মনে রাখবে সঠিক উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, কোনো একটা অঞ্চলের স্থানীয় প্রজাতি মানেই হচ্ছে এন্ডেমিক প্রজাতি। ঠিক আছে, মানে সেই প্রজাতিটা ওই অঞ্চলেই বসবাস করতে পারবে, সেটা তারই বসবাসের জায়গা। ঠিক আছে, সেটা হচ্ছে এন্ডেমিক স্পিসিস ওই অঞ্চলটার। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকার, ঠিক আছে, জীবগুলির যে ভর তাকে কি বলা হয়? বায়োম, না বায়োমাস, না বায়োমার্কার, না বায়োসেন্সার? মনে রাখবে এটা হচ্ছে জীবভর বা বায়োমাস। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি এন্ডেমিক জাতীয় উদ্ভিদ? ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো কিন্তু উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, কাইডিয়া ক্যালিসিনা এটা হচ্ছে এন্ডেমিক জাতীয় উদ্ভিদ। এটা প্রশ্নটা একটু ভুল, মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা কোনো একটা অঞ্চল বলে দিতে হতো। তো ঠিক আছে, বাদ দাও, এটা আমাদের ভারতের একটা প্রজাতি ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তির প্রবাহ বলা হয় কারণ শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয়, শক্তি সকল প্রকার তন্ত্রের কার্যকারিতার মূল, শক্তির একমুখী রূপান্তর, এবং অপশান দিতে বলছে ওপরের কোনোটিই নয়। তো কী হবে সঠিক উত্তর 6 নম্বর প্রশ্নের? শক্তির একমুখী রূপান্তর। আমরা জানি যে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিন্তু সবসময় একমুখী। কি বললাম? একমুখী শক্তির প্রবাহ। পরের প্রশ্ন দেখো, বলছে ইকোলজিক্যাল নিচ বলতে কি বুঝি? একটু আগে তোমাদের বললাম একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ, একটি বাস্তুতন্ত্রের অবায়োটিক অংশ, এ ও বি উভয়ই, এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। দেখো এটা সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। ঠিক আছে, কারণ কি বললাম একটু আগে যে একটা জীবগোষ্ঠীতে যে প্রজাতি রয়েছে, যে প্রজাতির যে কার্যকরী ভূমিকা সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। এখানে কিন্তু সেই সব বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না, তো অপশান ডি কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক জাতীয় থাকে এবং অন্তিমে বিয়োজক জাতীয় জীব থাকে। একটি জলাশয়ের মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের মধ্যে কোনটি উৎপাদকের স্থলাভিষিক্ত? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, হার্বিভোর, কার্নিভোর? দেখো দেখো আমরা কি জানি যে কোনো খাদ্য শৃঙ্খল কিন্তু উৎপাদক থেকে শুরু হয়, তাই তো? তো ওই জন্য বলেছে খাদ্য শৃঙ্খলায় গোড়ায় কিন্তু উৎপাদক থাকে এবং অন্তিমে কিন্তু বিয়োজক থাকে, একদম অন্তিমে। তাহলে একটা জলাশয়ের ইকোসিস্টেম, একটা জলাশয়ের বাস্তুতন্ত্রে উৎপাদক কে হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, হার্বিভোর, না কার্নিভোর? তারপর সঠিক উত্তর কি হবে? অপশান এ, ফাইটোপ্ল্যাঙ্কটন। কেননা আমরা জানি জলাশয়ে বসবাসকারী আণুবীক্ষণিক উদ্ভিদদেরকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, যারাই কিন্তু সালোকসংশ্লেষ করবে এবং যারাই কিন্তু খাদ্য তৈরি করবে, তার মানে তারা কিন্তু উৎপাদক হবে। তাই ফাইটোপ্ল্যাঙ্কটন হয়ে যাবে কিন্তু উৎপাদক। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে লার্ভা সংক্রমণের ফলে সৃষ্ট বাসস্থান প্রাথমিক পর্যায়ক্রম, গৌণ পর্যায়ক্রম, অটোজেনিক পর্যায়ক্রম। এটা সাকসেশনের থেকে প্রশ্ন দিয়েছে, তো এটা কী হবে সঠিক উত্তর? 9 নম্বর প্রশ্নের অ্যালোজেনিক পর্যায়ক্রম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি বায়োটিক পরিবেশের অন্তর্গত? খাদক, বিয়োজক, উৎপাদক, এবং অপশান দিতে বলছে সবগুলি। তো সঠিক উত্তর কী হবে 10 নম্বর প্রশ্নের? অপশান ডি, সবগুলি। ঠিক আছে, খাদকও যেমন দরকার, উৎপাদকও দরকার, আবার বিয়োজকও দরকার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে প্ল্যাঙ্কটন কি? জলে উপস্থিত বড় মাছ, ভাসমান আণুবীক্ষণিক জীব, প্রাণী ও উদ্ভিদ, জলের নিম্নদেশে বসবাসকারী জীব, এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। তাহলে প্ল্যাঙ্কটন কি বললাম একটু আগে? প্ল্যাঙ্কটন শুধু বড় গাছ নয়, প্ল্যাঙ্কটন কিন্তু প্রাণীও হবে। মানে অপশান বি হবে সঠিক উত্তর, যে ভাসমান আণুবীক্ষণিক জীব, তার মধ্যে প্রাণীও থাকবে, উদ্ভিদও থাকবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে, একটি বাস্তুতন্ত্র কি কি নিয়ে গঠিত? দেখো মেন্সের প্রশ্ন কিন্তু।
পপুলেশন, জীব সম্প্রদায়, একটি পপুলেশন ও তার অজীবজ উপাদান, এবং অপশান দিতে বলছে একটি জীব সম্প্রদায় ও তার জীবজ উপাদান। তাহলে একটি বাস্তুতন্ত্র কি কি নিয়ে গঠিত? কি হবে সঠিক উত্তর? অপশান ডি। ঠিক আছে, জীব সম্প্রদায় এবং অজীবজ উপাদান। ঠিক আছে, জীব এবং মানে সজীব এবং হচ্ছে মানে বায়োটিক এবং হচ্ছে অ্যাবায়োটিক, মানে জড় উপাদান এবং সজীব উপাদান সব নিয়েই কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্র। ক্লিয়ার? শুধু জীব সম্প্রদায় নিয়েও যেমন বাস্তুতন্ত্র হবে না, আবার শুধু কিন্তু অজীব উপাদান দিয়েও কিন্তু বাস্তুতন্ত্র হবে না। এবার দেখো, তোমাদেরকে এখানে একটা প্রশ্ন বলবো যে আমরা কিন্তু একটু আগেই প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন কে? বললাম বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এবার তোমাদেরকে আমি বলি ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা। তাহলে এবার যদি তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, এই শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন কে? দুটো কিন্তু এক ব্যক্তি নয়। বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ট্যান্সলে, বিজ্ঞানী এজি ট্যান্সলে। এই বিজ্ঞানী কিন্তু প্রথম বাস্তুতন্ত্র শব্দটি প্রবর্তন করেছিলেন, এবং এই প্রশ্নটা কিন্তু একটু প্রত্যেকে মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্ন কি ছিল? বাস্তুতন্ত্র কী কী নিয়ে গঠিত। তাহলে কি বললাম? যেমন অ্যাবায়োটিক উপাদান রয়েছে তেমনি বায়োটিক উপাদান বা সজীব উপাদান রয়েছে। তো এই সজীব উপাদানের মধ্যে বললাম কি যে খাদক থাকবে, উৎপাদক থাকবে, বিয়োজক থাকবে, তাই তো? ঠিক তেমনই দেখো অ্যাবায়োটিক উপাদান মানে জড় উপাদান কী কী থাকবে? দেখো শর্করা থাকবে, প্রোটিন থাকবে, সূর্যালোক থাকবে, বায়ুপ্রবাহ থাকবে, আর্দ্রতা থাকবে, উষ্ণতা থাকবে, জল থাকবে, খনিজ লবণ থাকবে, মাটি থাকবে। ঠিক আছে, বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকবে। এগুলো সব কিন্তু নিয়েই কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্র গঠিত। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্ন। অন্য জীবের দেহ নির্গত বর্জ্যের উপর বিয়োজন সৃষ্টিকারী জীব হলো কপ্রোফ্যাগি, হেটারোফ্যাগি, অ্যালোফ্যাগি, এবং অপশান দিতে রয়েছে প্যারাফ্যাগি। তো কী হবে সঠিক উত্তর? অপশান বি, হেটারোফ্যাগি। ঠিক আছে, যারা অন্যের জীবের দেহ থেকে নির্গত বর্জ্যের উপর বিয়োজন সৃষ্টি করে। আর কপ্রোফ্যাগি জিনিসটা কি? কপ্রোফ্যাগি মানে একটা প্রাণী সে তার নিজের মলকেই খাদ্য হিসাবে গ্রহণ করে এবং সেখান থেকেই সে পুষ্টিরস শোষণ করে, সেটা হচ্ছে কপ্রোফ্যাগি। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য আইন কত সালে পাস হয়? জীববৈচিত্র্য আইন কত সালে পাস হয়? কী হবে সঠিক উত্তর? অপশান বি, 2002 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, তৃণভূমি নিচের কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তৃণভূমি নিচের কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত? সামুদ্রিক, স্বাদুজল, স্থলভূমি, কৃত্রিম। কী হবে সঠিক উত্তর? অপশান সি। ঠিক আছে, স্থলভূমির। কারণ দেখো তৃণভূমি সমুদ্রেও থাকতে পারে না, স্বাদুজলও থাকতে পারে না, কৃত্রিমও হতে পারে না, এটা কিন্তু স্থলভূমির। ঠিক আছে, করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে? অপশান বি, উত্তরাখণ্ড। যে প্রজাতি পরিবেশের প্রতি অধিক সংবেদনশীল তাকে কি বলে? যে প্রজাতি পরিবেশের প্রতি অধিক সংবেদনশীল তাকে কি বলে? তাকে বলা হয় কিস্টোন পিসিস। ঠিক আছে, কিস্টোন প্রজাতি। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে ভারতে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কবে চালু হয়? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কবে চালু হয়? কী হবে সঠিক উত্তর? অপশান সি, 1973 সালে। ঠিক আছে, 1973 সালে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হয়। এবার দেখো এই যে কম্পিটিটিভ এক্সক্লুশন প্রথমেই পড়লাম, বলছে এই নীতিটি কার? ডারউইন, গাউস, অডাম এবং ওয়ালেস। কী হবে সঠিক উত্তর? 19 নম্বর প্রশ্নের অপশান বি, গাউস। ঠিক আছে, বিজ্ঞানী গাউস কিন্তু এই কম্পিটিটিভ এক্সক্লুশন নীতিটি দিয়েছিলেন। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে যে ভারতের জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। ভারতের জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি? একটা, দুটো, তিনটে না চারটে? মনে রাখবে এর সংখ্যা কিন্তু চারটে। ঠিক আছে, তাহলে 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, চারটে। ঠিক আছে, এবারে চারটে হটস্পট কি কি মনে রাখবে? পূর্ব হিমালয়, একটা হচ্ছে পূর্ব হিমালয়, এটা হচ্ছে একটা পূর্ব হিমালয়। ঠিক আছে, দুয়ে হচ্ছে ইন্দো বার্মা। ঠিক আছে, 3 নাম্বার দেখো
3 নাম্বার হচ্ছে পশ্চিমঘাট পর্বত। আর 4 নাম্বার হচ্ছে সুন্দরল্যান্ড। তাহলে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি? অপশান ডি 4টি। ক্লিয়ার প্রত্যেকের? এবং এই 4টে নামও কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে, এখানে প্রচুর প্রজাতি থাকে। ঠিক আছে, এই যে পশ্চিমঘাট পর্বত, মনে রাখবে পশ্চিমঘাট পর্বতে 5000টিরও বেশি প্রজাতি রয়েছে কিন্তু। ঠিক আছে, সেখানে 1700টার মতো এন্ডেমিক প্রজাতি, স্তন্যপায়ী প্রাণী রয়েছে, বিভিন্ন পাখি রয়েছে। ঠিক আছে, এইসব জন্য। ঠিক আছে, ওখানে কী কী পাওয়া যায় দেখো, ওখানে পাওয়া যায় তোমার ম্যাগনেলিয়া, নীলাগিরিকা, ঠিক আছে, ইগ্লোরা, ইলঙ্গাটা, এইসব প্রজাতির যে উদ্ভিদ, এইসবগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইসব এক্সাম্পলগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে তোমাদের যে বায়োডাইভার্সিটি হটস্পট বা জৈব বৈচিত্র্য হটস্পট, এটা কিন্তু 4টে রয়েছে। ঠিক আছে, এবার দেখো, যদি তোমাদের জানতে চাই ন্যাশনাল পার্ক কটা আছে, ন্যাশনাল পার্ক আছে মনে রাখবে 105টা। ঠিক আছে, 105টা রয়েছে ন্যাশনাল পার্ক। এবং দেখো এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, জিকের প্রশ্ন কিন্তু, যে বিভিন্ন ন্যাশনাল পার্কটা কোন জায়গায় অবস্থিত। ঠিক আছে, কোন জায়গায় অবস্থিত, এটা কিন্তু একটু দেখে রাখবে। আর মনে রাখবে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে কিন্তু 551টা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে জীববৈচিত্র্য সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? কী হবে সঠিক উত্তর? অপশান সি 1993 সাল। ঠিক আছে, জীববৈচিত্র্য সম্মেলন 1993 সালে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন বলছে হটস্পট অঞ্চল কোনটি প্রদর্শন করে? নিম্ন বৈচিত্র্য, উচ্চ বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কী হবে সঠিক উত্তর বলো? অপশান ডি। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু ওই হটস্পট অঞ্চলে অবস্থান করে। বলছে একটি খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ দ্বারা ব্যবহৃত সৌরশক্তির পরিমাণ কত? 10%, 1%, 0.1%, 0.01%। তাহলে একটি খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ দ্বারা ব্যবহৃত সৌরশক্তির পরিমাণ কত হবে? অপশান সি 0.1%। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি একটি বিলুপ্ত প্রাণী? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্যাসেঞ্জার পায়রা, গোলাপি মাথার হাঁস, পাহাড়ি কোয়েল এবং অপশান দিতে বলছে সারস পাখি। তা কোনটি বিলুপ্ত প্রাণী? কী হবে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? অপশান এ প্যাসেঞ্জার পায়রা। ঠিক আছে, এই যে বিলুপ্ত প্রাণী, বিলুপ্ত প্রায় প্রাণী, ঠিক আছে, ক্রিটিক্যাল স্পিসিস, এদের যে লিস্টটা থাকে সেটা হচ্ছে রেড ডাটা বুকে থাকে। ঠিক আছে, প্রশ্ন রয়েছে, অসুবিধা নেই। যে আণুবীক্ষণিক জীব দ্বারা পরিপোষকের পুনরাবর্তন ঘটে, যে আণুবীক্ষণিক জীব দ্বারা পরিপোষকের পুনরাবর্তন ঘটে তা কি? উৎপাদক, খাদক, বিয়োজক এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর 25 নম্বর প্রশ্নের? অপশান সি বিয়োজক। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হলো কোনটা? মহিলা, পুরুষ, উদ্ভিদ, ব্যাকটেরিয়া। কী হবে সঠিক উত্তর? প্রত্যেকেই পারবে। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উদ্ভিদ। ঠিক আছে, নিচের কোনটি এন্ডেমিক প্রজাতিভুক্ত? হর্নবিল, ভারতীয় গন্ডার, গোলাপি মাথা হাঁস, নিকোবর পায়রা। কী হবে সঠিক উত্তর বলো 27 নম্বর প্রশ্নের? অপশান ডি। কোনটি বিপদগ্রস্ত প্রজাতিভুক্ত? কৃষ্ণসার মৃগ, নীল ভেড়া, গাঙ্গেয় ডলফিন, মিথুন। কোনটি বিপদগ্রস্ত প্রজাতি? কী হবে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? অপশান সি গাঙ্গেয় ডলফিন। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো তো, এই যে আমি একটু আগে বললাম রেড ডাটা বুক, একটু আগেই বললাম তো রেড ডাটা বুক। তো এবার বলো এই রেড ডাটা বুকটাই আমি তোমাদের কি বললাম, যে বিভিন্ন বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম কিন্তু ওখানে লিস্ট করা থাকে। এবার বলো এই রেড ডাটা বুকটা কারা পাবলিশ করে? কোন সংস্থা এই রেড ডাটা বুককে পাবলিশ করে? মনে রাখবে IUCN, এই সংস্থা কিন্তু রেড ডাটা বুক পাবলিশ করে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পুরো নামটা হলো IUCN এর, আরেকবার বলছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই IUCN এর সদর দপ্তর কোথায়, এই IUCN এর হেডকোয়ার্টার কোথায়, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবার দেখো, এবার যদি তোমাদের পরীক্ষায় আসে
যে ভারতে প্রাপ্ত, ঠিক আছে, ভারতে প্রাপ্ত কিছু বিপন্ন প্রাণী ও উদ্ভিদ, ঠিক আছে, ভারতে প্রাপ্ত। তো কী হতো, বিপন্ন প্রাণী মনে রাখবে ভারতে প্রাপ্ত, বর্তমানে বিপন্ন রয়েছে তুষার চিতা, তুষার চিতা। এর লিস্টগুলো একটু মনে রাখবে প্রত্যেক, কারণ এখান থেকে এক্সাম্পল দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। তুষার চিতা, সোনালী হনুমান, ঠিক আছে। আর কি হবে, এশিয়া হাতি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এশিয়া হাতি। আর হচ্ছে গাঙ্গেয় শুশুক, ঠিক আছে। এরা কিন্তু ভারতে অবস্থিত বিপন্ন প্রাণী। উদ্ভিদ বললে কি রয়েছে, উদ্ভিদ মনে রাখবে, উদ্ভিদের ক্ষেত্রে হবে সাইকাস, সর্পগন্ধা, কলসপত্রী, সুন্দরী গাছটাও কিন্তু বিপন্নর মুখে, ঠিক আছে। এগুলো গেল ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতি, বিপন্ন প্রজাতি কিন্তু। এবার দেখো যদি বলে যে রেড ডাটা বুকে উল্লিখিত যে বিলুপ্ত প্রাণী প্রজাতি, মনে রাখবে বিলুপ্ত, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ডোডো পাখি, প্যাসেঞ্জার পায়রা, একটু আগে তোমাদের বললাম প্যাসেঞ্জার পায়রা, এরা কিন্তু বিলুপ্ত, ঠিক আছে। এবং তাসমেনিয়ার নেকড়ে, এগুলো কিন্তু বিপন্ন, মানে এগুলো বিলুপ্ত, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। বলছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সঠিক ক্রম কোনটি? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সঠিক ক্রম উৎপাদক থেকে বিয়োজক থেকে খাদক, না বিয়োজক থেকে খাদক থেকে উৎপাদক, না উৎপাদক থেকে খাদক থেকে বিয়োজক, না খাদক উৎপাদক বিয়োজক। কোনটা হবে সঠিক ক্রম? প্রথমে থাকবে উৎপাদক, তারপরে থাকবে খাদক, তারপরে থাকবে বিয়োজক, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। মানে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি পেলাম? অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন শব্দটি দ্বারা কোনো জীব দ্বারা অধিকৃত স্থান ছাড়াও ওই জীবের কার্যকরী ভূমিকাকে বোঝানো হয়? ইকোনিচ, ইকোসিস্টেম, ইকোজোন, হ্যাবিটেট। দেখো একটু আগে তোমাদের যখন আমি ইকোলজিক্যাল নিচটা বললাম তখন কি বললাম, যে কোনো একটা জীবগোষ্ঠীতে ওই প্রজাতির কার্যকরী ভূমিকা। দেখো এখানে সেটাই বলছে, ওইখানে কোনো একটা জীবগোষ্ঠীতে জীব দ্বারা অধিকৃত স্থান ছাড়াও ওই জীবের ওইখানেতে কার্যকরী ভূমিকাটা কি সেটা কি বলা হচ্ছে কিন্তু ইকোলজিক্যাল নিচ, মানে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। কোনো জীবের পরিবেশ সম্পর্কিত বিদ্যা হলো ইকোলজি, জুলজি, এন্টোমোলজি, প্যালিনোলজি। মনে রাখবে সঠিক উত্তর হলো অপশান এ, ইকোলজি। জুলজি মানে প্রাণীবিদ্যা, এন্টোমোলজি মানে কি বলো? এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গবিদ্যা, ঠিক আছে। তাহলে প্যালিনোলজি কি জিনিস তোমরা কমেন্ট করবে। পরের প্রশ্ন, কোনটি পরিবেশের উপাদান? অজীবজ উপাদান, জীবজ উপাদান, অক্সিজেন ও নাইট্রোজেন, অজীবজ ও জীবজ উপাদান। কী হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর হবে অপশান ডি, কারণ পরিবেশ যেমন জীবজ উপাদান দিয়েও তৈরি তেমন অজীবজ উপাদান দিয়েও কিন্তু তৈরি। ক্লিয়ার? পরের প্রশ্ন, জীববৈচিত্র্য কী জিনিস? একটি বনে বিভিন্ন প্রকার ফ্লোরা ও ফোনার উপস্থিতি, একটি বনে একাধিক ফ্লোরা ও ফোনার উপস্থিতি, একটি প্রজাতির বহু সংখ্যার একটি বনে উপস্থিতি, এবং উপরের সবগুলি সত্য অপশান দিতে বলছে। তাহলে জীববৈচিত্র্য কী জিনিস? এতক্ষণ ধরে জীববৈচিত্র্য, হটস্পট এত কিছু তো বললাম, তা জীববৈচিত্র্যটা কী জিনিস? মনে রাখবে জীববৈচিত্র্য হচ্ছে উপরের সবগুলোই কিন্তু সঠিক, মানে একটা বনে বিভিন্ন প্রকার ফ্লোরা ফোনা উপস্থিত, একাধিক বনে একাধিক ফ্লোরা ফোনার উপস্থিতি, সব কিছু কিন্তু নিয়েই কিন্তু জীববৈচিত্র্য, মানে প্রচুর পরিমাণে ফ্লোরা থাকবে, প্রচুর পরিমাণে ফোনা থাকবে। এবার দেখো এই ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ প্রজাতি, আর এই ফোনা মানে হচ্ছে প্রাণী প্রজাতি, ঠিক আছে। যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ঠিক তেমনই কিন্তু এগুলো কিন্তু স্থলা দেশে, ঠিক আছে, স্থলেতে। ওগুলো জলেতে ছিল, এগুলো কিন্তু স্থলে ফ্লোরা আর ফোনা। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের গঠনগত উপাদান কোনটি? একটি বায়োটিক কমিউনিটি ও এর জীবজ অজীবজ উপাদান, পপুলেশন, একটি পপুলেশন ও এর অজীবজ উপাদান, এবং একটি বায়োটিক কমিউনিটি। বাস্তুতন্ত্রের গঠনগত উপাদান কোনটি? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একটি বায়োটিক কমিউনিটি ও এর অজীবজ উপাদান।
ঠিক আছে, চলো পরের প্রশ্ন। হ্যাবিটেটের সঠিক সংখ্যা কোনটি? বিভিন্ন কমিউনিটির সমন্বয়, একটি জীবের প্রাকৃতিক পরিবেশ, যে স্থানে জীব বাঁচার রসদ খুঁজে পায়, জীবের সেই প্রাকৃতিক পরিবেশ যেখানে বেঁচে থাকার সকল উপাদান যথাযথভাবে বর্তমান। তাহলে হ্যাবিটেট কী জিনিস? 36 নম্বর প্রশ্ন, অপশান ডি। হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান, তাই তো, মানে জীবের সেই প্রাকৃতিক পরিবেশ যেখানে তার বেঁচে থাকার সকল উপাদান কিন্তু সেখানে বর্তমান। ঠিক আছে, এটা কিন্তু এই হ্যাবিটেটের সঠিক সংজ্ঞা। পরের প্রশ্ন, সর্বাধিক উৎপাদনশীল বাস্তুতন্ত্র কোনটি? মরুভূমি, সমুদ্র, খাঁড়ি এবং অপশান দিতে পারি তুন্দ্রা। কী হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সমুদ্র। নিচে প্রদত্ত খাদ্য শৃঙ্খলটি কীরূপ? মৃত প্রাণী থেকে ম্যাগট, থেকে হচ্ছে ব্যাঙ, থেকে হচ্ছে সাপ। তাহলে দেখো কোনটা হবে বিয়োজক খাদ্য শৃঙ্খল, না ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, না চারণভূমির খাদ্য শৃঙ্খল, না পরজীবী খাদ্য শৃঙ্খল? কোনটা হবে বলো সঠিক উত্তর? 38 নম্বর প্রশ্নে একটু সময় নিয়ে বলো কোনটা হবে। ডেট্রিটাস হবে, না গ্রেজিং হবে, না বিয়োজক হবে, না পরভোজী হবে? দেখো একমাত্র মনে রাখবে এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বা এর আরেকটা নাম রয়েছে কর্কর খাদ্য শৃঙ্খল। এখানে কিন্তু উৎপাদকের কোনো ভূমিকা নেই, নো ভূমিকা উৎপাদকের। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখবে এখানে এই খাদ্য শৃঙ্খলের প্রথমেই কিন্তু বিয়োজকরা থাকে। তো দেখো এখানে কিন্তু প্রথমেই কিন্তু বিয়োজক, তাহলে কি হবে এটা? অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যে উদ্ভিদের মৃত পাতা, বাকল এইসব থেকে কোনো একটা অনুজীব খাবে এবং সেটা পতঙ্গের কোনো লার্ভা বা নিমাটোড খাবে এবং সেটাকে ছোটো মাছ খাবে, সেটাকে বড় মাছ খাবে। এইভাবে কিন্তু ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলটা চলে। ঠিক আছে, তো এবার এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে পিরামিড, খাদ্য পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড যে ব্যাপারটা বলছে, এই পিরামিডটা কোন ক্ষেত্রে উল্টানো হয়, কোন ক্ষেত্রে সোজা হয় মনে রাখবে। ঠিক আছে, তো দেখো প্রশ্ন রয়েছে তবুও একটু আলোচনা করে রাখি। বাস্তুতান্ত্রিক পিরামিড হচ্ছে তিন প্রকার। ঠিক আছে, পিরামিডটা 3 প্রকার। এক সেকেন্ড, পিরামিড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সংখ্যার, একটা হচ্ছে জীবভরের, আর একটা হচ্ছে শক্তির। ঠিক আছে, তো এবার প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে যে কোন পিরামিডটা উল্টানো প্রকৃতির হয়। তো মনে রাখবে সংখ্যার পিরামিড কিন্তু উল্টানো হতে পারে। ঠিক আছে, জীবভরের পিরামিড উল্টানো হয়, শক্তির পিরামিড কিন্তু কখনোই উল্টানো হয় না, উল্টানো হয় না, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, 3 প্রকারের পিরামিড হয়, সংখ্যার পিরামিড, জীবভরের পিরামিড, শক্তির পিরামিড। এবার ব্যাপারটা কি হয় সেটা তোমাদেরকে বলতে গেলে একটু সময় দিতে হবে। ঠিক আছে, শেষ মুহূর্তে তো এই সময় তোমাদের প্র্যাকটিস করার সময়, তবু একটু বলে রাখি সংখ্যার পিরামিডটা কীরকম ব্যাপারটা একটু তোমরা দেখে রাখো, তাহলে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। এই তো এটা পিরামিড, যখনই ব্যাপারটা কি হচ্ছে সংখ্যার পিরামিড দেখো উৎপাদক, এখানে উৎপাদক রয়েছে, উৎপাদক মানে কিন্তু প্রচুর উৎপাদক হবে। এবার যখন প্রাথমিক খাদক দেখো সেটা কিন্তু কমে গেল, প্রথম খাদক কিন্তু পরিমাণটা উৎপাদকের থেকে অনেকটা কমলো। তারপরে দেখো দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে দেখো এটাকে গৌণ বলে, তারপরে প্রগৌণ খাদক, তারপরে দেখো সর্বোচ্চ খাদক, এখানে হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে দেখো ধরো এখানে যদি 1000টা থাকে সেটা কমে, এখানে 10,000টা থাকে, এখানে ধরো কমে এলো 1000টা, তারপরে 100টা, 10টা, এরকম করে দেখো কমতে কমতে কিন্তু যাচ্ছে। তো এই জন্য বলছে কি এর পিরামিডটা উল্টানো হতে পারে। ঠিক আছে, কিন্তু সংখ্যার পিরামিড উল্টানো হতে পারে, জীবভরের পিরামিড উল্টানো হতে পারে, কিন্তু শক্তির পিরামিড কিন্তু কখনো উল্টানো হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? আর এখানে একটা মনে রাখবে এই যে বাস্তুতান্ত্রিক পিরামিডটা এটা কিন্তু লিন্ডম্যানের 10% সূত্র মেনে চলে। ঠিক আছে, কি বললাম? লিন্ডম্যানের 10% সূত্র কিন্তু মেনে চলে।
তাহলে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে এই যে 10% সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন? মনে রাখবে বিজ্ঞানী লিন্ডম্যান। ক্লিয়ার? এবার দেখো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যাকোয়ারিয়াম, মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে, অ্যাকোয়ারিয়াম। দেখো এবার তোমাদেরকে যেটা বলতে চাইছি আমি, যে এই যে তোমাদের এতক্ষণ ধরে বললাম যে জাতীয় উদ্যানগুলো কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, সেগুলো যেমন দেখতেই হবে, সেগুলো তো ইম্পর্টেন্টই। তার সাথে দেখো এই 5টা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যানগুলো কোন জায়গায় অবস্থিত, ঠিক আছে? যেমন ধরো এই জলদাপাড়া, ঠিক আছে? এই জলদাপাড়া কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত, আলিপুরদুয়ার, ঠিক আছে? গরুমারা, গরুমারা হচ্ছে জলপাইগুড়ি, বক্সা, জলদাপাড়ার সাথে মনে রাখবে এর সাথে আরেকটা অ্যাড করে নাও বক্সা, এই বক্সাও কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত, ঠিক আছে? সিঙ্গলীলা দার্জিলিং, ঠিক আছে? আর একটা মনে রাখবে নেওড়া ভ্যালি, ঠিক আছে? এটা হচ্ছে কালিম্পং, ঠিক আছে? তো এই 5টা কিন্তু মনে রাখবে, জলদাপাড়া আলিপুরদুয়ার, বক্সাও আলিপুরদুয়ার, গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে অবস্থিত, সিঙ্গলিয়া জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত এবং নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পংয়ে অবস্থিত, ঠিক আছে? এবার দেখো এবার এখান থেকে একটা প্রশ্ন আসে যেটা হলো ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ। তো তোমাদের একটু পরীক্ষায় প্রশ্ন এলো যে স্পার্ম ব্যাংক, জিন ব্যাংক, ঠিক আছে, এগুলো ইন সিটু সংরক্ষণ না এক্স সিটু সংরক্ষণ? মনে রাখবে এগুলো কিন্তু সব কিন্তু এক্স সিটু সংরক্ষণ, ঠিক আছে? আর এই যে স্পার্ম ব্যাংক, জিন ব্যাংক, এগুলোকে সংরক্ষণ করে রাখা হচ্ছে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে ক্রায়ো প্রিজারভেশন। কি বললাম? ক্রায়ো প্রিজারভেশন পদ্ধতিটা। টেম্পারেচার কত লাগে? -196°C। কি কোন গ্যাসটা থাকে? মনে রাখবে লিকুইড নাইট্রোজেন গ্যাস থাকে। এই গ্যাসটা কিন্তু পরীক্ষা জানতে চাই কোন গ্যাসটা রাখা হয়, লিকুইড নাইট্রোজেন, টেম্পারেচার -196°C, ঠিক আছে? এগুলো কিন্তু সব কিন্তু এক্স সিটু সংরক্ষণ, এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো এবার তোমাদের ধর পরীক্ষায় প্রশ্ন এলো যে মোহনা বা খাঁড়ি অঞ্চল, নিচের কোনটির উদাহরণ? দিয়ে অপশান দিল ইকোলজিক্যাল নিচ, বায়োম, ইকোটোন, ইকোসিস্টেম। মনে রাখবে এটা হচ্ছে কিন্তু ইকোটোন, মোহনা বা খাঁড়ি অঞ্চল। এই এক্সাম্পল একটু মনে রাখবে। তো ইকোটোন জিনিসটা কি না, যে সংযোগস্থলে দুটি প্রধান জীব সম্প্রদায় মিলিত হয় তাকেই বলে ইকোটোন। মোহনাতে দেখো দুটো বিভিন্ন প্রজাতির কিন্তু সংযোগস্থল মোহনা অঞ্চলে, তো এই জন্য মনে রাখবে এটা কিন্তু ইকোটোনের উদাহরণ। ক্লিয়ার? এবার দেখো এই যে আমি তোমাদের এতক্ষণ ধরে জীববৈচিত্র্য বলছিলাম, তোমাদের ক্যাটাগরি 2তে এরকম প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি জীববৈচিত্র্য হ্রাসের কারণ, ঠিক আছে? জীববৈচিত্র্য হ্রাস দিয়ে তোমাকে 4টে অপশান দিল, যেখানে 2টো তোমাকে সঠিক উত্তর হবে। তো জীববৈচিত্র্য হ্রাস কী কারণ হতে পারে, একটু কথাগুলো আমার ভালো করে শুনবে। যদি আমি অরণ্য ধ্বংস করি এবং বাসস্থান বিলুপ্ত করি তাহলেও পাবো একটা কারণ, যে অরণ্য ধ্বংস করলে এবং যদি তাদের বাসস্থানটা, যেসব প্রাণীদের বাসস্থানটা যদি বিলুপ্ত করে দিই আমি, ঠিক আছে, তাহলে জীববৈচিত্র্য হ্রাস পাবে। যদি বহিরাগত প্রজাতির আগমন হয়, 2 নম্বর প্রশ্ন, বহিরাগত প্রজাতি মিনস কীরকম? ইউক্যালিপটাস, এটা কিন্তু আমাদের দেশের প্রজাতি নয়, ইউক্যালিপটাস। পার্থেনিয়াম, এগুলো কিন্তু আমাদের ইউক্যালিপটাস, পার্থেনিয়াম, এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রজাতি নয়, এগুলো বিদেশ থেকে এই দেশে এসেছে। তো এইসব প্রজাতি কিন্তু আগমনেতে কিন্তু আমাদের জীববৈচিত্র্য হ্রাস পাবে।
এছাড়া দেখো 3 নাম্বার চোরা শিকার ও আর্থিক শোষণ। এই যে বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো তো মানুষের জন্যই, শিকারের জন্যই। তার সাথে দেখো সমস্ত কিছু কিন্তু দূষণটা আমরাই করি, তাদের পরিবেশটা নষ্ট করেছি সেটা আমরাই, আমাদের জন্যই নষ্ট হয়েছে, সেই জন্য প্রাণীগুলো কিন্তু বিপন্ন হয়েছে। তো চোরা শিকার আর্থিক শোষণ এটাও কিন্তু একটা কারণ হবে। 4 নম্বর কারণ কি বলতে পারি, দূষণ রয়েছে, তার সাথে প্রাকৃতিক বিপর্যয়, এগুলো এইসব কারণের জন্য কিন্তু জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে। এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকে ভালো মানে মাথায় ঢুকিয়ে রাখবে, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছে, পরীক্ষায় প্রশ্ন চলে আসতেই পারে জীববৈচিত্র্য হ্রাসের কোনটা কারণ, নিচের 4টে অপশানের মধ্যে। ঠিক আছে, এবার তাহলে দেখো এই যে আমি তোমাদের এক্সিটুর এক্সাম্পল দিলাম, ইনস্টিটিউট এক্সাম্পল কি হবে, ইনস্টিটিউট দেখে নাও একটু। ইনস্টিটিউট জাতীয় উদ্যান, ঠিক আছে। 2 নম্বর কি হবে, অভয়ারণ্য। 3 নম্বর কি হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ। 4 নম্বর কি হবে, সংরক্ষিত অরণ্য। ঠিক আছে, তো এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেক ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত অরণ্য, এগুলো সব কিন্তু ইন সিটু সংরক্ষণের এক্সাম্পল। ঠিক আছে, আর তোমাদের তো আমি এক্সট্রোটা বললাম যে স্পার্ম ব্যাংক, জিন ব্যাংক, অ্যাকোয়ারিয়াম। আচ্ছা তোমরা বলো তো বোটানিক্যাল গার্ডেন এটা কি হবে, ইনসিটু না এক্সিটু বলো তো, মনে রাখবে এটা কিন্তু এক্সিটু। চিড়িয়াখানা এক্সিটু মনে রাখবে কিন্তু, ওইটা ওদের পরিবেশ নয়, ওটা আমি ওদেরকে ওদের প্রাকৃতিক পরিবেশ থেকে নিয়ে এসে আমি সংরক্ষণ করছি, দুটো ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ। দেখো ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। সংরক্ষণ করছি প্রাকৃতিক পরিবেশটা সংরক্ষণ করলে ইনসিটু, কিন্তু তাকে প্রাকৃতিক পরিবেশ থেকে বাইরে নিয়ে এসে সংরক্ষণ করা মানে এক্সিটু। ক্লিয়ার? এবার দেখো যে জীববৈচিত্র্য রয়েছে, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, এটা 3টে ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা হচ্ছে বিটা বৈচিত্র্য, একটা হচ্ছে গামা বৈচিত্র্য। তো অনেক সময় মনে রাখবে এই জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম এককটা জানতে চাই, মনে রাখবে এটা হচ্ছে আলফা বৈচিত্র্য, হচ্ছে ক্ষুদ্রতম একক। ঠিক আছে, আর মেগা ডাইভার্সিটির দেশ, মনে রাখবে আমাদের দেশেতে মানে আমাদের পৃথিবীতে 17টা মেগা ডাইভার্সিটি দেশ রয়েছে, 17টা মেগা ডাইভার্সিটি দেশ। একবারে পুরো তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি, পুরো একদম একটা রিভিশন, একটা ক্লাসের মধ্যে পুরো এই বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য চ্যাপ্টারটা তোমাদেরকে আমি রিভিশন করিয়ে দিলাম। এছাড়াও দেখছি আর কিছু প্রশ্ন রয়েছে কিনা সেরকম। তোমাদের 10% সূত্র বলে দিয়েছে, লিনম্যান, বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল। এই দেখো গ্রেজিং খাদ্য শৃঙ্খল, যদি তোমাদের এরকম পরীক্ষা প্রশ্ন চলে এলো যেটা কিসের খাদ্য শৃঙ্খল বলো, সবুজ উদ্ভিদ, এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। হরিণ,